তাই এখানে আমরা দেখব আমারই ছাত্র অনিক কুমার মল্লিক, সে এখন আমাদের কোচিং থেকে পড়ে এমবিবিএস পড়ছে। খুবই ভালো স্টুডেন্ট এবং যথেষ্ট ভালো করে পড়াশোনা করেছিল, দীর্ঘদিন আমাদের এখানে পড়েছিল এবং খুব বাধ্য ছিলেন। যতটুকু বলেছিলাম প্রত্যেকটা কথা অনেক A to Z মেনে চলতো। আজ অনেকের এমবিবিএস সেকেন্ড ইয়ার চলছে। আমরা আমার সমস্ত ছাত্রদেরকে জানাতে চাই, আমি বলতে চাই যে যত আমার স্টুডেন্ট আছে অনেককে দেখে অনুপ্রেরণা নেওয়া উচিত, যে অনেক কীভাবে ধৈর্য সহকারে পড়ে সুন্দরভাবে একটা র্যাঙ্ক করে মেডিকেলে এমবিবিএসে অ্যাডমিশন নিল। সেই অনেকের উপর আমি প্রচণ্ড খুশি এবং সে আমার অনেকের এই বিহেভিয়ার এত সুন্দরভাবে অনেক যে এমবিবিএস সে চান্স পেয়েছে এবং অ্যাডমিশন নিয়েছে। এই অনেক এক টাইমে এর ইচ্ছা ছিল না মেডিকেলে যাওয়ার। এক টাইমে দেখতে পেয়েছিলাম অনিক কুমার মল্লিক, সে ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ঝোঁক ছিল। পরবর্তীকালে আমি বুঝিয়েছিলাম, শুধু অনেক না, এর আগে আরও আমাদের অনেক স্টুডেন্ট এখান থেকে এমবিবিএসে চান্স পেয়েছে। তাদেরকেও অনেককে আমি মোটিভেট করে আমাদের কোচিংয়ে আমি তাদেরকে বিভিন্ন মেডিকেল লাইনে ঢুকিয়ে দিয়েছিলাম। তো অনেকের ক্ষেত্রেও তাই, অনেক শুধু নট অনলি মেডিকেল, এই ছেলে এত ভালো, এত ইন্টেলিজেন্ট, এ যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজেও চান্স পেয়েছিল এবং সেখানে পড়ার পর যেহেতু অনেকের জীবনে প্যাশন বা জীবনে ইচ্ছা ছিল এমবিবিএস পড়ার, তাই অনেক যাদবপুর পড়তে পরবর্তীকালে আবার মেডিকেলে র্যাঙ্ক করে পরে এমবিবিএসে অ্যাডমিশন নেয়। এখন সুন্দরভাবে অনেক এমবিবিএস করছে এবং এই খুশি হয়ে আপ্লুত হয়ে আমি অনেককে একটা মিষ্টি দিচ্ছি খাওয়ার জন্য। বাবা অনেক নেই, একটা খেয়ে নে, হ্যাঁ খেয়ে নে, ঠিক আছে। তা আমি বলছি যে দীর্ঘদিন আমার কাছে পড়েছিল, সেই করোনা পিরিয়ড থেকে টানা পড়ে একদম ধৈর্য সহকারে ক্লাস 11-এর প্রথম থেকে ক্লাস 10-এর পরীক্ষা দিয়ে তারপর থেকে পড়ে এবং সুন্দরভাবে পড়ে তারপরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ার জন্য একটা বছর গেছে। সে যাই হোক, সেটা কোনো ব্যাক ফ্যাক্টর না। অনেকের ক্ষেত্রে 1 বছরের জায়গায় 2 বছর যায়, অনেকের ক্ষেত্রে হয়তো আরও সেগুলো সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য আরও একটু টাইম লেগে যেতে পারে। তা সেটা কোনো ফ্যাক্টর না। আলটিমেট অনেক সফল এবং অনেক সুন্দরভাবে পড়াশোনা করছে। তা অনেক, বাবা তোকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। বাবা এমবিবিএস এখন তোর কীরকম লাগছে বাবা? বল। এমবিবিএস ভালোই আছে, ভালোই আছে, কোনো ইয়ে নেই। আর ওখানে এত ইয়ের মধ্যে যারা ভালো ভালো স্টুডেন্ট আছে ওদের সাথে মিশে এবং কথাবার্তা বলে এটাতে একটা ইয়ে আছে। আর পড়াশোনার ঝোঁকটা আমাদের অনেক বেশি আছে তুলনামূলক। খুব ভালো। এবার আমি বলছিলাম যে আচ্ছা, আমিও যেমন নিজে এক টাইমে এমবিবিএস পড়েছিলাম, যাই হোক তারপর আমি ডেড বডি দেখে ভয় পেয়েছিলাম বাবা অনেক। ভয় পাওয়ার পর তারপর আমি মোটামুটি এই প্রায় 4 মাসের মতো পড়ার পরে ছেড়ে দেওয়ার পর আমি পরে টিচারের লাইনে চলে এসেছি। যাই হোক, আমার এখন কিন্তু আফসোস হচ্ছে যে আমি কেন ডাক্তারিতে ছাড়লাম, বুঝলি। এখন কিন্তু একটা জিনিস কি, আমি এই অনেকের মতো আমার অনেক স্টুডেন্টকে আমি এমবিবিএস তৈরি করতে পেরেছি, এটা ভেবে আবার মনটা গর্বে ভরে ওঠে। কিন্তু তবু মনের মধ্যে একটা সুপ্ত আমার যে কেন আমি এটা ছাড়লাম। তখন আমি ডেড বডি থেকে ভয় পেয়েছিলাম, কারণ ফার্স্ট ইয়ারে প্রথম যখন মেডিকেলে ঢুকে অ্যানাটমি ডিসেকশন ছিল। তাই আমি বাবা অনেক তোকে বলছি, তুইও যখন ডেড বডির ডিসেকশন করেছিস অ্যানাটমি, তোর কি এই ধরনের ভয় লেগেছিল? না, ও ফার্স্ট ইয়ারে তোর কটা ভয় লাগছিল? না, ভালো লেগেছিল। কটা ডিসেকশন হয়েছিল বাবু তোর? যতগুলো ডিসেকশন আছে ম্যাক্সিমাম আমিই করেছি, মাথা থেকে পা। বাহ, খুব ভালো। তার মানে এই সাহসটা আছে, এটাই ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে তুই হয়তো ভালো সার্জেন হতে পারবি, বুঝলি। খুব ভালো। আর প্র্যাকটিক্যালগুলো কীরকম করছিস বাবা? প্র্যাকটিক্যালও ওখানে ঠিকই আছে, আমাদের সবই ভালোই চলছে। প্র্যাকটিক্যালে ক্লাসও আমাদের ডেলি হয়, সেখানেও আমাদের একদম হ্যান্ডস একদম ইকুইপমেন্টসও ভালোই হয়েছে। হ্যাঁ, বাহ, ঠিক আছে। আর তোদের ফার্স্ট ইয়ারের সাবজেক্ট কী ছিল বাবা? ফার্স্ট ইয়ারের সাবজেক্ট হচ্ছে গিয়ে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি আর ফিজিওলজি। হ্যাঁ, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি। এর মধ্যে অ্যানাটমিটাই তো হার্ড লেগেছিল মনে হয়, তাই না? অ্যানাটমির অনেক ডিভিশন থাকে বলে। এবার কীরকম পার্সেন্টেজ উঠেছে বাবা ফার্স্ট ইয়ারে তোর অ্যানাটমিতে?
এখন তো আমাদের যেহেতু পরীক্ষা চলছে, আমাদের এখন রেজাল্ট বেরোয়নি, বেরোয়নি, তো তার জন্য রেজাল্ট যখন বেরোবে তখন বলে দিতে পারবো। ও যাই হোক, মোটামুটি ভালোই দিয়েছিস তাই না? হুম প্র্যাকটিক্যালগুলো ঠিকঠাক দিয়েছিস। আচ্ছা, সেকেন্ড ইয়ারের অলরেডি ক্লাস শুরু হয়েছে তোর? শুরু হবে, এখন হ্যাঁ। এই ছুটি চলছে, ছুটির পরেই ছুটির পরে। আচ্ছা বাবা, তোর রেজিস্ট্রেশন হয়ে গেছে তো না? আমাদের হ্যাঁ হেলথ ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন হয়ে ওয়েস্ট গেছে। বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের রেজিস্ট্রেশন পুরো কমপ্লিট হয়ে গেছে তাই না? এবং ঠিক আছে, এখন রেজিস্ট্রেশন পেয়ে গেছিস মনে হয় অনিক কুমার মল্লিক, এখন ডক্টর হওয়ার পথে। ঠিক আছে বাবা। আর একটা ব্যাপার বলছি বাবু, যে ক্লাস তোদের কটায় শুরু হয় ওখানে? আমাদের ক্লাস 9টা থেকে শুরু হয়, আর হ্যাঁ। চলে হচ্ছে 5টা অবধি। বা বিশাল ধৈর্যের ব্যাপার, 9টা থেকে 5টা। মাঝখানে টিফিন আছে সেটাই টিফিন না? আওয়ার্স আছে। কতক্ষণ করে টিফিন এক আওয়ার্স? ঘন্টা। 1 ঘন্টা করে টিফিন আওয়ার্স। মানে কটা থেকে টিফিন শুরু হয় বাবা? ওই 1টা থেকে শুরু হয় 2টো অবধি। ও, 1টা থেকে 2টো অবধি টিফিন। মানে 9টা থেকে এদিকে মোটামুটি 1টা অবধি ক্লাস চলে তাই না? তারপরে আবার 1টা থেকে 2টো টিফিন, টিফিনের পরে আবার ক্লাস। হ্যাঁ, টিফিনের পরে প্র্যাকটিক্যাল হয় জেনারেলি। ও, প্রতিদিনই কি প্র্যাকটিক্যাল থাকে? কি 3টে সাবজেক্টেরই প্রত্যেকদিন একটা করে প্র্যাকটিক্যাল থাকে, আর ডাইসেকশন প্রত্যেকদিনই ছিল আমাদের। হ্যাঁ, তা আমি অনেক ক্ষেত্রে মানে আমি তো নিজে মেডিকেলে দেখেছিলাম অনেক ছেলে মানে এখানে মানে আরজিগুলো যেমন 9টাতে ক্লাস শুরু হতো, অনেক ছেলে মেয়ে সকল প্রেজেন্ট থাকতো না। বিভিন্ন প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা নাম প্রেজেন্ট হয়। তোদের ক্ষেত্রেও কি এখনও সেই সিস্টেম আছে, প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা নাম প্রেজেন্ট হচ্ছে? প্রত্যেক ক্লাসে আলাদা নাম। তাহলে কেউ হয়তো প্রথম ক্লাসে না গেলে পরের ক্লাসে জয়েন করতে পারে, সেটা কোনো অসুবিধা নেই তাই না ব্যাপারে? আর সিনিয়ররা কি হেল্প করে? সিনিয়ররা হেল্পফুল আছে, সিনিয়ররা সব কিছুই দেখিয়ে দেয়, আর আমাদের বলেও দেয় এক্সামের আগে। সিনিয়ররা প্রচণ্ড হেল্পফুল আছে তাই না? আর একটা ব্যাপার বলছি বাবা তোকে, যে তোদের মানে যে এত মোটা বই অ্যানাটমির, মানে সবচেয়ে আমার মনে হয় এত ভাস্ট বই আর কোনো বই নেই। এই বই এত শর্ট পিরিয়ডের মধ্যে মাত্র মানে অ্যাকচুয়ালি 10 মাসের মতো টাইম পাওয়া যায়, কারণ কাউন্সিলিং হওয়ার পরে 10 মাসও পাওয়া যায় না তাই না? কম, তারপর 8 মাসের মতো টাইম পাওয়া যায়। এত শর্ট টাইমের মধ্যে শেষ করা বিশাল টেকনিক্যাল ব্যাপার তাই না? ডেইলি ক্লাস করতে হয়, এর জন্য ডেইলি ক্লাস করতে হচ্ছে। এর জন্য স্যাটারডেতেও ক্লাস থাকে আমাদের। ও, স্যাটারডে। তারপর তোদের মানে কি তুই কঙ্কাল নতুন কিনেছিস? হ্যাঁ, অরিজিনালি না? অরিজিনাল ছাড়া পড়া হয় না। ওই হ্যাঁ। ফাইবারের মধ্যে অনেক কিছু বোঝা যায় না, অনেক মার্কিং বোঝা যায় না, ওগুলো হ্যাঁ। একদম পারাই যাবে না, যেটা অরিজিনালের ধরে একদম বোঝা যায়। আর বাবা তোর স্পট আইডেন্টিফিকেশনের জন্য বোমস কি ঘরে এনে সেগুলো রেখে করেছিস? এগুলো আছে, এটা থাকেই, প্রত্যেক বছরই থাকে, সবসময় থাকবে, সবসময় দরকার আছে, বা স্পট আইডেন্টিফিকেশন সবসময় আছে। আর তারপর ভিসিরার যে পার্টগুলো ওগুলো তোকে নিজে হাতে কি করতে দিয়েছি? হ্যাঁ, ওগুলো নিজেই ধরে বা বের করতেও আমাদেরকেই হয়েছে, বের করতে হয়েছে, বের করতেও হয়েছে, প্লাস ধরে আমাদের পড়তে মানে অনেক সময় লিভার টিভার ওগুলো সব হাতে তুলে দেয়। হ্যাঁ। ওটা তুই নিয়েছিস, মানে সেক্ষেত্রে তোর কোনো ভয় কিছু লাগে না? না। বা এটাই অরিজিনাল ডক্টর, বা অনেকের ক্ষেত্রে ঘৃণা লেগে যায়, সেসব তোর মধ্যে কিছু লাগা নেই। বা ঠিক আছে, তোমরা যারা আমার স্টুডেন্টরা শুনতে পাচ্ছ ব্যাপারে, তোদেরও দেখতে পাবে এইটুকু তোদের অভিজ্ঞতা থাকতে হবে যে পরবর্তীতে কিন্তু তোরাও এই ধরনের স্পট আইডেন্টিফিকেশন পাবি। স্পট আইডেন্টিফিকেশনে কী দেখা যাবে, যে সেক্ষেত্রে ওই বোনস দেবে, সেই বোনসের মধ্যে আলাদা আলাদা পিন ফুটো করে দিয়ে সেটা স্পট আইডেন্টিফাই তাই ব্যাপারে সেটা করতে দেয়, দিয়ে ওটা আইডেন্টিফাই করতে দেয়। হ্যাঁ, আবার হচ্ছে ভিসিরাল ক্লাস করতে দেয়। ভিসিরাল বলতে হচ্ছে লাং, কিডনি তাই না? সবই থাকে, লিভার, ইউরেটার, লিভার সবই থাকে। হ্যাঁ, আবার ব্যাপারে কিছু ক্ষেত্রে তোদের অ্যানাটমি ডিসেকশন হচ্ছে আমাদের স্কালের মাথার ব্রেনের ডিসেকশন হয়েছিল। হ্যাঁ, ব্রেনের ডিসেকশন আছে, ব্রেনের ভেতরে একেবারে কেটে দেখাবে যে কেমন তাই? কি আছে। বাহ, এটা কি খুব ইন্টারেস্টিং লেগেছিল তোকে? হ্যাঁ, ইন্টারেস্টিং আছে ব্রেনের, মানে এটা কেউ সাধারণত দেখতে পায় না। হ্যাঁ, সাধারণত দেখতে পায় না, মানে আসলে অনেক স্টুডেন্ট থাকে তো একসঙ্গে, এবার টিচারের পাশে যে থাকে এর মতো তাই দেখতে পায়, দূরেটা মনে হয় পায় না। তা তুই কি টিচারের সামনে ছিলিস না ভয়ে একটু পেছনে? না, আমাদের যেহেতু অনলাইনে করেছিল এটা, অনলাইনে ভিডিও করে দিত, তাই হয়ে যেত। তাহলে তো কোনো ব্যাপারই নেই, তোদের অনলাইনে করে দিয়েছে। ঠিক আছে। এমনি মানে আমি যখন ছিলাম তখন তো একদম মানে আমার মনে হচ্ছিল যে রাজমিস্ত্রিরা যেমন সেতুই হাতুড়ি দিয়ে ব্রেনে আঘাত করে, সেই যেমন হচ্ছে মাথাতে এখানে আঘাত করে মানে অবশ্য ডেড বডি সেটা করে তুলছিল। নিশ্চয়ই তোদের ওই রকম দেখিয়েছে তাই না? ওই রকমই দেখিয়েছে ব্যাপারে। আরেকটা ব্যাপার, যে মেডিকেল কলেজে এখন তো নতুন এনভায়রনমেন্ট, এর আগে যে পড়াশোনা করেছিলিস সেখানে বাবা এনভায়রনমেন্টটা একটু আলাদা ছিল। এখন এই এনভায়রনমেন্টটা কীরকম লাগছে? ওই এনভায়রনমেন্ট যেখানে পড়াশোনা করছিলাম ওখানে পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করা হতো, মানে পড়াশোনাতে খুব একটা চাপ ছিল না, কিন্তু এখানে এসে তো পড়াশোনার ব্যাপারটা বেশি থাকে, বেশি চাপের, মেডিকেলের চাপটা বেশি।
আচ্ছা, খুব কম সময়ের মধ্যে অনেকটা সাবজেক্টটা মেকআপ করতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তো চাপ, সেকেন্ড ইয়ারে একটু চাপটা কমে যায়, তাই না? আর ব্যাপারে মানে তুই মোটামুটি এখন কি কতক্ষণ করে তোমার পড়াশোনা করছিস? আমাদের ক্লাসের পর যতক্ষণ থাকে, ক্লাস আমাদের 5টায় শেষ হয়ে যায়, তো 6টা থেকে 7টা অবধি পরে নিয়ে আমি, আর 8টার দিকে আমি চলে যাই ডিনার করতে। হ্যাঁ হ্যাঁ। তারপরে পুরো রাত 12টা অবধি ট্রেনে নিই, এরকমই চলে আমাদের। তার মানে রাত বেশি জাগিস না, তাই না? না, এখন 12টার পরে ঘুমিয়ে যায়, যেহেতু সকাল 9টায় ক্লাস থাকে। বাহ, তোমরা যারা আমার স্টুডেন্টরা আছো তোমরাও চেষ্টা করবে বেশি রাত না যাওয়ার, কারণ আগামী দিনে সমস্ত বেশিরভাগ ম্যাক্সিমাম মেডিকেল কলেজগুলোতে কিন্তু 9টায় ক্লাস আছে। আরজি করেই বলুক, এনআরএস বলুক, ক্যালকাটা মেডিকেল বলুক, বর্ধমান, যে কোনো মেডিকেল কলেজগুলোতে একই সিস্টেম, 9টাতে শুরু হয়। তাহলে এখন থেকে যদি আমরা সেটা হ্যাবিট করি, তাই না, আমরা অনেক, তাহলে সেটা সুবিধে হবে। যাদের রাত যাওয়া হ্যাবিট, তারা পরবর্তী গিয়ে সকালবেলা ওই 9টার সময় ক্লাসটা তাদের পক্ষে করা অসুবিধা হয়, তাই না? আচ্ছা, তোমার এমনও কি হয় যে তোর কোনো বন্ধু এমবিবিএস পড়ছে, সে হয়তো সকালবেলার 9টার সময় ক্লাসটা মানে ঘুমের কারণে প্রেজেন্ট থাকতেই পারলো না? এরকম মাঝে মাঝে হয়, কিন্তু সবসময় হয় না। যদি পড়ার একটু প্রেশার থাকে বা অন্য কোনো কাজ যদি তারা করে প্র্যাকটিক্যালের, তাহলে নয় হয়। এক্সামের টাইমে ম্যাক্সিমাম, যদি এক্সাম আসছে, এক্সাম আসছে, তখন অনেক সময় বাদ দিয়ে যায়। ঠিক আছে, বাহ। তাই আবার এইরকম হয়েছে যে কোনো পরীক্ষাতে হয়তো মানে যেটুকু সিলেবাসটা মেডিকেল কলেজে কভার হয়েছে কিন্তু পড়া হয়নি কোনো ছাত্রের, তা সেক্ষেত্রে কি বন্ধুদের এটা বন্ধুরা মোটামুটি মেকআপ করেন সবাই মেকআপ, বা তাই খুব ভালো লাগলো এটা। তোর তো তুই ভালো ছেলে, তোর তো মেকআপ হবেই। প্র্যাকটিক্যাল প্রতিদিনই থাকে বাবু? প্রতিদিন প্র্যাকটিক্যাল থাকে, তাই না? প্র্যাকটিক্যালগুলো নিশ্চয়ই করে, খুব ভালো লাগছে, তাই না? তাই আমরা দেখতে পেলাম যে তোমরা সবাই স্টুডেন্টরা অনেকের এই যে কথোপকথন, আমাদের দুজনের মধ্যে যে কনভারসেশন হলো, এমবিবিএস এখন পড়ছি, সেই কনভারসেশনে তোমরা বুঝতে পারলে যে এমবিবিএসের কিছু ধাস, এবং সেটা আমরা যদি এখন থেকে সেইভাবে চলি, তাহলে পরবর্তীতে আমাদের আর কোনো অসুবিধে হবে না। তা অনেক কিন্তু একটা মূল্যবান কথা বললো যে নিট দেওয়ার জন্য যা পরিশ্রম দরকার বা 11-12-এ যা পরিশ্রম দরকার, পরবর্তীতে এমবিবিএসে ঢুকলে তার থেকে কিন্তু বাবা একটু বেশি পরিশ্রম করতে হবে, তাই না? এবং অটোমেটিক্যালি সেই পরিশ্রমটা চলে আসে, ঠিক আছে, অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, তাই তোমরাও চেষ্টা করবে যে প্রচুর মাত্রায় পরিশ্রম যত সর্বোচ্চ পরিমাণে করা যায়, অন্য কোনো দিকে ধ্যান না দিয়ে যদি আমরা নিটে ধ্যান দিই, এবং তাহলে অবশ্যই আমাদের জীবনে সফলতা আসবে। এবং আমার সমস্ত স্টুডেন্টরা আগামী দিনে অনেক, যেরকম এমবিবিএস পড়ছে, তোমরা এমবিবিএস এত ভারতবর্ষের মধ্যে এখন যদি বলা যায় সবচেয়ে বেস্ট প্রফেশন হচ্ছে এমবিবিএস। তোমরা মাথায় রাখবে ব্যাপারে যে মেডিকেল লাইন মানে দিনের পর দিন পপুলেশন বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এবং খাওয়া খাদ্যে ভেজাল হচ্ছে, ফলে অটোমেটিক্যালি ডক্টরদের ডিমান্ড কিন্তু দিনের পর দিন বেড়েই চলছে। অনেকে বলছে যে কিছু মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, আরে সে হলেও যে অনুপাতে লোক বাড়ছে সেই অনুপাতে মেডিকেল কলেজ বাড়ছে না, সেই অনুপাতে অনেক কম। ফলে রেশিও ডক্টরের পপুলেশনের যে রেশিও সেটা কিন্তু অনেক কম। ফলে সেক্ষেত্রে ডক্টরদের ডিমান্ড সারা জীবন ছিল, আছে, থাকবে, ডিমান্ড কখনো কমবে না। এবং তারপরে তো এমডি এমএস যখন করবে তার ভ্যালুয়েশনে আলাদা। নর্মাল এমবিবিএসও ভালো, যথেষ্ট ভালো প্রফেশন, কারণ এতে কোনো রিস্ক নেই। অন্য সমস্ত প্রফেশনে যেমন রিস্ক আছে, এমবিবিএসে কোনো রিস্ক নেই, বুঝলি অনেক। তা সেই হিসেবে আমি বলবো বাবা তুই সোনার হরিণ পেয়ে গেছিস বলা যেতে পারে। দেখো কি মানে লাইফে আমি সফল, বুঝলি বাবা। তোকে বলছি পরবর্তী গেলে বাবা তোর কি এমডি এমএস করার ইচ্ছে আছে? বা এমডি এমএস তাহলে এখন থেকে যদি ভালোভাবে পড়িস প্র্যাকটিক্যালটা সুন্দরভাবে, পরবর্তীতে তুই একবারে নিট পিজিও ক্র্যাক করে যেতে পারিস। আর অনেকে আবার 2-3 দেয়, সে যাই হোক একবার পেলেই হলো। আর এই তো না যে এমবিবিএস করলে সঙ্গে সঙ্গে তোর ইনকামও শুরু হয়ে যাবে, কারণ নার্সিংহোমগুলোতে যখন যা পার আওয়ার বেসিস পয়সা দেয়, বিভিন্ন নার্সিংহোমে পার আওয়ারে আমার যেটা জানা আছে 800 টাকা, 600 থেকে 800 টাকা দিচ্ছে। এবার রাত্রিবেলা যে 4-5 ঘন্টা পরে নিলেই তো অনেকটা হয়, বুঝলি। কাজেই তোদের লাইফ মোটামুটি সেটেল। আমার যে ছাত্ররা যারা আছো তোমরাও চেষ্টা করবে আমার স্টুডেন্ট অনিক কুমার মল্লিকের মতো। আগামী দিনে তোমাদেরও এইরকম আমি কনভারসেশন নেব, এবং তোমরা একে দেখে পুরো ইন্সপিরেশন পাও, এবং এর মতোই যাতে আগামী দিনে সুন্দর করতে পারো, এই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য শুভকামনা রইল। এবং অনেকের মতো বাবা অনেকের মতো তোমরা সবাই খুব ভালো করবে, বাবা অনেকের জীবনে আরও খুব ভালো করবে জীবনে। বাই বাবু, রাখলাম। এটা দেখে তোমরা যাতে ইন্সপিরেশন পাও এবং সবাই পরবর্তীকালে আমাদের অনিক কুমার মল্লিকের মতো হবে। ওকে, বাই।